মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা বলা চলে তৃণমূল কংগ্রেসের সাথে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সংঘাত চলছে সে সংঘাত কিন্তু আজ চরমে পৌঁছেছে। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মোদির সরকারের আন্ডারে থাকা একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে এফআইআর করেছেন এবং চারটি এফআইআর হয়েছে কলকাতার বুকে, ঠিক তেমনই আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। পিটিশন তারা ফাইল করেছেন সুপ্রিম কোর্টে এবং যেখানে তারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপন্ডেন্ট করেছেন, তাকে উল্লেখ করেছেন তাদের কমপ্লেন্টে এবং তার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যেন ক্রিমিনাল প্রসিডিং শুরু করা যায় সে আবেদনও করেছেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যেন এফআইআর করা হয় সেটারও আবেদন করেছেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। বলা যেতে পারে চূড়ান্ত সংঘাতের পথে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। ছত্রে ছত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, রাজ্যের সবচেয়ে বড় আমলা যারা রয়েছেন, যেমন রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি, তেমন রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তেমন রয়েছেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার, এই সবাইকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের এই যে আবেদন সুপ্রিম কোর্টে করেছেন সেখানে পার্টি করা হয়েছে কেসের। কেন? কারণ বলা হচ্ছে যে তারা সবাই ছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতীক জৈন আইপ্যাকের ডিরেক্টর এবং তার বাড়িতে যখন ইডি হানা দেয় গত সপ্তাহে এবং আইপ্যাকের অফিস সল্টলেকের সেক্টর 5-এ সেখানে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দেয়, এই দুটি জায়গায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানে সাংবিধানিক প্রধান হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে তিনি সেদিনকে যাননি। তিনি গেছিলেন দলের সর্বময় কর্ত্রী হিসাবে, মানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হিসাবে, চেয়ারপারসন হিসাবে। কিন্তু প্রশ্ন হলো, একদিকে যেমন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বা নেত্রী, ঠিক তেমনই তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। সুতরাং সেই ব্যাজটি তিনি তো ঝেড়ে ফেলতে পারেন না। সুতরাং তিনি যখন যাচ্ছেন তিনি সেই যে তার যে পজিশন সেটাকেও তো তিনি নিয়েই যাচ্ছেন এবং সেখানেই বেজেছে গোলযোগ বা বলা যেতে পারে আইনি সংঘাত। এবং এটা যে আগামী দিনে কোর্টে একটা চূড়ান্ত সংঘাতের রূপ নেবে, 14 তারিখ কলকাতা হাইকোর্টে হিয়ারিং রয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছিল আপনারা জানেন দুদিন আগে। কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সুপ্রিম কোর্ট যেতে পারে তার একটা আভাস, তার একটা আন্দাজ কিন্তু রাজ্য সরকার করছিল এবং তাই আগে থেকেই তারা একটা ক্যাভিয়েট দাখিল করে রেখেছিলেন যাতে শীর্ষ আদালত কোনো রকম কোনো শুনানি না করে, কোনো রকম কোনো সিদ্ধান্তে উপনীত তারা না হতে পারেন একবার রাজ্য সরকারকে এই পুরো প্রসেসটাতে ইনভলভ না করে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে চরম সংঘাতের আবহ তৈরি হয়েছে। একদিকে চারটি এফআইআর হয়েছে কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে, আর অন্যদিকে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা সরাসরি চলে গেছেন শীর্ষ আদালতে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে আবেদন শীর্ষ আদালতে করা হয়েছে তার প্রতিলিপি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরব। এবং সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই যে কমপ্লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে, দেশের শীর্ষ আদালতে, সেইটাতে কি লেখা আছে ছত্রে ছত্রে সেই এক এক করে আমরা ব্রেকডাউন করব এবং বোঝাবার চেষ্টা করব তার যে রাজনৈতিক অভিঘাত, তার যে ন্যারেটিভ, এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড এবং তার পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আন্দোলন, তার ন্যারেটিভ কি সেট হয়েছে, তার রাজনৈতিক কি অভিঘাত হতে পারে, সেইগুলো তো পরবর্তীকালে আলোচনার বিষয়, সেটা নিয়ে আলোচনা চলবে। কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের আবেদনের মধ্যে কি বলছেন, কি কি তথ্য উঠে এসেছে, একদম ফ্যাকচুয়াল তথ্য আপনাদের সামনে তুলে রাখবো। এবং তার সঙ্গে সঙ্গে গত বৃহস্পতিবার, গত সপ্তাহে যখন ইডি আধিকারিকরা, দিল্লির একটি টিম, তারা যখন প্রতীক জৈন মানে আইপ্যাকের ডিরেক্টরের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে হানা দিয়েছিলেন, তারপর সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল, অ্যাটলিস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শীর্ষ আদালতের সামনে তারা কি তুলে ধরছেন,
কোন সেই সিকোয়েন্স অফ ইভেন্টস, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন, ঢোকার পর কি হলো, ইডির অফিসাররা কি করলেন, তারা কি কি হাতে পেলেন, কি কি পেলেন না, কতটা নিতে পারলেন, কতটা নিতে পারলেন না, এই সব তথ্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তে তুলে ধরেছে তাদের আবেদনপত্র বা পিটিশনে শীর্ষ আদালতের সামনে। বলা বাহুল্য, বল এই মুহূর্তে কিন্তু শীর্ষ আদালতের সামনে রয়েছে। সুপ্রিম কোর্টে কবে শুনানি হবে সেটা আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু কলকাতা হাইকোর্টে কেসটি কিন্তু দুদিন আগে ওঠে, আপনারা জানেন। তখন শুনানি করা পসিবল হয়নি, কারণ এমন একটা কেওটিক সিচুয়েশন কলকাতা হাইকোর্টের এজলাসে সিঙ্গেল বেঞ্চে হয় যে বিচারপতি পরে 14ই জানুয়ারি এই ডেটটি তিনি ধার্য করে রেখেছেন, মানে বুধবার, আগামী বুধবার 14ই জানুয়ারি এই হিয়ারিং কলকাতা হাইকোর্টে আরেকবার হওয়ার কথা। কিন্তু ইতিমধ্যেই আজ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা চলে গেছেন সুপ্রিম কোর্টে। সবার আগে আপনাদেরকে শোনাই এই যে লিগ্যাল রামিফিকেশন রয়েছে, সেই লিগ্যাল রামিফিকেশন কি সেটা একে একে আপনাদেরকে বলবো। কারণ 17টা ভারতীয় ন্যায় সংহিতা, আইপিসিকে বদল করে মোদী সরকার এনেছেন ভারতীয় ন্যায় সংহিতা, সেই বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার 17টি বলা যেতে পারে যে সেকশন, সেই সেকশনগুলিকে কিন্তু উদ্ধৃত করেছে তাদের আবেদনপত্রে ইডি। মানে 17টি আলাদা আলাদা সেকশন, এবং সেই সেকশন 17টি আলাদা আলাদা সেকশন রয়েছে, এবং সেই সেকশনগুলিতে সেই সেকশন আমরা আসবো, সেইগুলো সেই পিটিশনের কপিও কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি জানিয়ে দিই 17টি যে সেকশন রয়েছে তার মধ্যে সেকশন 49, 49 রয়েছে, 61 রয়েছে, 121, 126, 127, 128, 29, 132, 221, 222, 223, 303 চুরি, 305, 329 ক্রিমিনাল ট্রেসপাস, 238 কজিং ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, সাক্ষ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর যে সেকশনগুলি রয়েছে বিএনএসে সেইগুলিকে কিন্তু লাগানো হয়েছে। 241 রয়েছে, 351 রয়েছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। সুতরাং কি কি রয়েছে? হুমকি দেওয়া, চুরি করা, তথ্য প্রমাণ লোপাট করার প্রচেষ্টা, সরকারি আমলাদেরকে কাজে বাধা, এই ধরনের গুরুতর সব অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে তোলা হয়েছে, যাতে যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম সাজা 10 বছর অবধি জেল, হাজতবাস, কারাবাস হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে সঙ্গে তাতে পার্টি করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার এবং মনোজ বর্মাকেও। সুতরাং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়,